এবং যার সাথে আমার বিয়ে হয়েছে সে সারা রাত আমাকে ঘুমাইতে দিত না। সারা রাত সে টর্চার করতো, সারাদিন তার ফ্যামিলি টর্চার করতো। সে বিভিন্ন রকম ফোনে আমাকে ভিডিও দেখাতো যে এভাবে এভাবে। তার কাছে বেসিক্যালি ছিলাম আমি জাস্ট সেক্স টয় বললেই চলে, যে তার পছন্দ মতো সে আমাকে ইউজ করতে পারবে। আমি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হওয়া, কারোর সাথে ফ্রিলি কথা বলার অধিকার ছিল না আমার। আসলে মেয়ে মানুষকে অতটা স্বাধীনতা দেওয়া হয় না আমাদের যুগে। তো বেসিক্যালি ওইখান থেকে একটা রং নাম্বার একদিন কল আসে। আমি ফোনটা পিক করেছিলাম যে হ্যালো আসসালামু আলাইকুম, আম্মু তো বাসায় নাই, আপনি যেই ফোন দিয়েছেন আম্মু আসলে ফোনটা দিয়েন। তখন সে আমাকে বলে যে আমি তো তোমাকেই ফোন দিছি। ভাবছি আপনি আমাকে ফোন দিয়েছেন, আপনি আমাকে চেনেন? বলছে হ্যাঁ তোমাকে আমি চিনি। আপনি আমার নাম্বার কোথায় থেকে পাইছেন? এটা তো আমার নাম্বার না, এটা তো আমার আম্মুর নাম্বার। তখন এখান থেকে সূত্রপাত, এবং সেটা ফোন দিত। আমার ভালো লাগতো কথা বলতে। এক কথায় যে আমার ফ্যামিলির কাছে যেই সাপোর্টটা আমি না পারতাম, ভালো একটা কথা বলবো, ওনার সাথে শেয়ার করবো, ওর সাথে কথা বলতে পারতাম। আমি বলতাম যে আপনি আমাকে কল দিয়েন না। আমি 7 দিন ওনার সাথে টোটালি কথা বলি নাই। তো একদিন আমার বান্ধবীর ফোন থেকে আমি ফোন দিই আমার স্কুলে দিয়ে বলি, সব ঘটনাটাকে খুলে বলি যে আমি এরকম এর মধ্যে বড় হয়েছি, আমি খুব কষ্টের মধ্যে থাকি, আমি চাই না আপনার জন্য আমার ফ্যামিলি আমাকে টর্চার করুক বা আমার গায়ে হাত তুলুক বা আমাকে মারধর করুক। আমি এসব বিষয় তো খুব ভয় পাই। আমার লাইফে এই স্বপ্ন খুব বড় হওয়ার, আমি আপনার জন্য আমার লাইফে ফোকাসটা নষ্ট করতে চাই না, কারণ আপনি যদি কিছু করেন আমার আমাকে মাইরে ধরে বিয়ে দিয়ে দিবে, আমার লাইফটা বরবাদ হয়ে যাবে। তখন সে আমাকে অফার করে আমি বিয়ে করব। তখন আমি বললাম আমার পক্ষে সম্ভব না, কারণ বিয়ের আমি কিছুই বুঝি না। তখন আমি বিয়ে করে কি করব? আমি বিয়ে থেকে ভয় করে পালাই। এক পর্যায়ে আমার খালাতো বোন আমার বাসায় আসছিল ট্রিটমেন্ট নিতে গ্রাম থেকে। তখন সেই ছেলের সাথে আমার বোন কথা বলে সে ছেলেকে ডাকে দেখা করার জন্য রাজশাহীতে। সে গ্রাম থেকে রাজশাহীতে দেখা করতে আসে আমার বোনের সাথে। দেখা করতে আসার পরে সেদিন আমার খালাতো বোন তাকে আমাদের বাসায় নিয়ে আসে, আমার দেবর তাই বলে নিয়ে আসছে। তার প্ল্যানটা কি ছিল আমি আজও বুঝি না, এবং তার ক্ষোভটা কোথায় সেটাও জানি না। সে আমাদের বাসায় নিয়ে আসে এবং ফার্স্ট সেদিন ছেলে আমাকে দেখে। তো এরকম করে প্রথম দিন গেল, দ্বিতীয়বার ছেলে আবার আসছে, সরাসরি আমাদের বাসাতেই আসছে। এর মধ্যে আমার আম্মার সাথে আর কন্টিনিউ কথা হতো আমাকে বিয়ের বিষয়ে, এইটি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার আম্মা অলরেডি চেক করে ফেলছে। তখন আমি বলি আমার আম্মাকে যে আম্মা আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ আব্বু যদি জানতে পারে তাহলে মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে। আমার আম্মা বিয়ে দিবে, কারণ ছেলের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তো আমার পাড়া প্রতিবেশী একটা ফুপুকে নিয়ে আমার আম্মা আমাকে বিয়ে দিতে নিয়ে যায়, বাবা জানে না। তখন ছেলের সাথে যখন বাইরে আমি দাঁড়াই, তখন আমি বলছি আপনার 2টা পা ধরি, আমি এখান থেকে পালাই যাই, আপনি আম্মাকে কিছু বললেন না, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবো না? কারণ আমি লেখাপড়াও করবো, আমার স্বপ্ন ভালো কিছু হওয়ার। বলে আমি তোমাকে পড়াশোনা করাবো, শুধু তোমাকে আমি বিয়ে করে রেখে দিব, তুমি যতদিন ইন্টার পাস না করবো ততদিন তোমাকে আমি নিয়ে যাব না। এই কথা যখন বলার পরে আমি এক কথায় রাজি হই। কি করবো, বাধ্য হই, তো মাও ছাড়বে না। আর এখান থেকে পালাই যাবো কোথায়? আমি তো রাস্তাঘাট কিছু চিনি না। পরে ওখানে আমার বিয়ে হয়, বিয়ের পরে আমি বাসায় আসি, আমার বাসায় আমি চলে আসি, ও ওর বাসায় চলে যায়। যে পদ্ধতি দেখছেন এটা আমরা ক্লিন সিটি গ্রিন সিটি সুন্দর শহর রাজশাহীতে শুট করছি, এবং আপনাদেরকে বলে রাখি আমরা প্ল্যান করেছি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন লোকেশন থেকে আমরা শুট করবো। এতে করে আপনারা ওই শহরের আশেপাশে যারা আমাদের শোতে অংশ নিতে চান আপনাদের যেন সুবিধা হয়, আপনারা যেন ঢাকাতে গিয়ে শোতে অংশগ্রহণ করাচ্ছে আপনার বাসার পাশে যেন কোনো লোকেশনে আমরা সুযোগটা দিতে পারি, আপনারাও নিতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা করবো। আমাদের সাথে আপনারা নিয়মিত যোগাযোগ রাখুন এবং আমাদের পেজে নজর রাখুন। শুনি আপনার গল্প। তখন এই অবস্থা চলে যায়, যাওয়ার পরে তার ফ্যামিলিরা জানে, এবং জানানোর পরে ওরা ঠিক আমার সেপ্টেম্বরে বিয়ে হয়, নভেম্বরে ওরা নিতে আসতে চায়। তাহলে আমার আম্মা বলে যে না আমি এখন দিতে পারবো না, আমার মেয়ের এক্সাম চলছে, আর ওর বাবা জানে না এই বিষয়ে। যদি জানাজানি হয় আমাদের সংসার তো টিকবে না, উল্টা আমার মেয়ের জীবনটাও ইয়ে হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন। কারণ এক পর্যায়ে তারা অনেক কিছু বলে আমার ফ্যামিলিকে মেনটেন করার চেষ্টা করে। পরে আব্বুকে যখন আম্মু বলে আমার খালাকে দিয়ে যে এই ঘটনা আমি কাজ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, তখন আব্বু পুরা স্টক করার মতো বিছনায় পড়ে গেল। 7 দিন আব্বু না খেয়ে বিছনায় পড়েছিল, ওর সাথে কথা বলতো না, কিছু খাইতো না, বাসায় বের হতো না। এক কথায় জ্বালাজালি তো হয়ে যাচ্ছে সবাই। এখন কি করবে, মান সম্মানের ভয়ে তখন ডিসেম্বর মাসে আমার গায়ে হলুদের অনুষ্ঠান বানায়, মানে একটা মানুষকে বোঝানোর জন্য যে আমার মেয়ে বিয়ে হচ্ছে, দিয়ে 17 ডিসেম্বর আমাকে বিদায় দেওয়া হয়। শ্বশুর বাড়িতে ঘুম থেকে উঠতে হতো ফজর আজানের সময়। এরপরে সারাদিন স্বামীর কাছে যেতে পারবো না, ঘরে রেস্ট নিতে পারবো না। এবং যার সাথে আমার বিয়ে হয়েছে সে সারা রাত আমাকে ঘুমাইতে দিত না। সারা রাত সে টর্চার করতো, সারাদিন তার ফ্যামিলি টর্চার করতো। সে ফিজিক্যালি খুব টর্চার করতো আমাকে, সামনের সাইড পিছন সাইড 2 সাইড দিয়ে আমাকে অত্যাচার করতো। মানে আমি ছোট ছিলাম, এগুলো বুঝতাম না, এটাই দোষ ছিল আমার। সে বিভিন্ন রকম ফোনে আমাকে ভিডিও দেখাতো যে এভাবে এভাবে। তো আমি যেসব বুঝি না বা এসব দেখি নাই, এসব হতো না। সে আমাকে প্রচুর মারতো, ওর কথা মতো যদি কাজ না করতাম সে প্রচুর মারতো আমাকে। তো এইসব হতে হতে যখন শ্বশুর বাড়িতে কাজের মেয়ের মতো খাটাই, এত কাজ করার পরে তারা কখন আমার নাম করতো না যে আমি কাজ করেছি, উল্টা বলে সারাদিন শুয়ে থাকে, কোনো কাজ ঠিক মতো করে না। শাশুড়ি মারতো, শ্বশুর মারতো, এবং ফকির নির্বাচন ছাড়া তো কথাই বলতো না।
এবং স্বামী সারাতে এরকম করতে করতে এক পর্যায়ে আমার যৌনাঙ্গে ঘাও হয়ে গেছিল। তখন আমার আম্মাকে বলে যে আপনার অসুখ মেয়েকে আপনি নিয়ে যান। যখন ভালো থাকি তখন তাদের বাসায় কাজের মেয়ে, আর যখন অসুস্থ হয় তারা আমার আম্মার বাসায় পাঠায় দিত। কারণ আমার আম্মা নিয়ে এসে চেক আপ করানো হয়। তখন আমার মলদার এবং যৌনাদার দুইটাই অবস্থা খারাপ ছিল। আসলে সে যেভাবে আমার সাথে নিজের মানে সামনের সাইডটা ইউজ করে এটা সবাই জানে, সে পিছনের সাইড ইউজ করতো এবং পিছনের সাইডে যে জীবাণুটা সেটা সামনের সাইডে যখন আসে তার ইনফেকশন হয়, এটা সবাই জানে কম বেশি। আমি যখন এখান থেকে সুস্থ হলাম আবার নিতে আসে, আবার বাধ্য হয়ে যেতে হয়। কারণ আমার আম্মার একটাই কথা ছিল, বিয়ে যখন হয়েছে সংসার তোমাকে করতেই হবে, আমার সংসার যাতে না ভাঙে এর জন্য তুমি সংসার করবা। বাধ্য হয়ে করতে করতে আমার ফার্স্ট বেবি আমি কনসেপ্ট করি। পুরো ফ্যামিলি এগেনস্ট যে বাচ্চাটা নিতে দিবে না, তারা বাচ্চা চায় না। আপনার শ্বশুর বাড়ি জানেন? জি। আর আমার মায়ের কথা আমি বাচ্চা নিব, যাই হয়ে যাক আমি বাচ্চা নিব। চেক আপে যাওয়ার পরে ডাক্তার বলে অবশ্যই কোনো মুখেই সম্ভব না, অলরেডি 5 মান্থ হয়ে গেছে, এখন হবে না, আপনি বাচ্চাটা নিয়ে ফেলেন। কিন্তু এতটুকু আশা ছেড়ে দেন যে কোনো একজনকে বাঁচাতে পারবেন, কারণ মেয়ের শরীরে ব্লাড নাই, মেয়ের শরীরে যে পরিমাণ টর্চার হ্যাসেল গেছে সম্ভব না। আমার জীবন হয়ে চলতে থাকতেছে, আমি যে আমার মা বাবার বাসায় বাচ্চা হতে আসবো। এক পর্যায়ে যখন বেবি হলো 40 দিনের মাথায় আমার ফ্যামিলির সাথে আমি প্রচুর খারাপ ব্যবহার করতে শুরু করলাম যে আমি যাবো না, আমি সংসার করবো না, আমি আবার পড়াশোনা শুরু করব। তো এক পর্যায়ে এভাবে বলার পরে আমার আম্মু আমাকে অনেক বুঝাই যে লাস্ট বার তুমি যাও, যদি আমি বুঝাবো, যদি হলো তো হলো, যদি না হয় দেন আমি ব্যবস্থা তোমার একটা নিব। তো বাচ্চা নিয়ে যাওয়ার পরে সংসারের অত্যাচার তো আছে, স্বামীর অত্যাচার অন্যরকম হয়ে গেল। তার কাছে বেসিক্যালি ছিলাম আমি জাস্ট সেক্স টয় বললেই চলে, যে তার পছন্দ মতো সে আমাকে ইউজ করতে পারবে। তো নর্মাল ডেলিভারি হতে তার মন খারাপ হয়ে গেছিল, আমার নর্মালি কারণ ডেলিভারি হলো, সিজারও তার আর আনন্দ ফুর্তি করা তো থাকছে না। তো এগুলো জিনিস যখন আমি বুঝতে পারলাম তখন আমি তার সাথে অনেকটা দূরে থাকার চেষ্টা করতাম। এভাবে কতদিন চললো সংসার? 4 বছর করছি। লাস্টে 2011 সালে আমার দাদা মারা যায়, তখন ফাইনাল আমি ডিসিশন নিই আমি আর সংসার করবো না। কারণ আমার মনের কথা বলার মানুষ একটাই ছিল আমার দাদা, যাকে আমার পৃথিবীর সব সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে পারতাম। তখন এ কথা বলার পরে যখন আমি সংসার করবো না ডিসিশন নিই, গোটা পৃথিবী আমাকে বুঝাইতে বসে, পুরুষ জাতি এরকমই হয়, কেউ একটাবার বুঝে না যে আমার সমস্যাটা কোথায়। এই অবস্থায় যখন ডিভোর্সের সিদ্ধান্ত নিলাম তখন তার বাবা একটা কথা বললো যে আমি আসা যাওয়া করবো, তুমি এখানেই থাকো। 2011 সাল থেকে আমি 13 সাল পর্যন্ত আমার বাবার বাসাতেই ছিলাম। সে আসা যাওয়া করতো 3 মাস 6 মাস পর, কিন্তু তার ফ্যামিলি জানতো না যে সে আসা যাওয়া করে, তার ফ্যামিলিকে বলেও আসতো না। আমি এটা জানতাম না, আমি কেন হয়তো বা জানে। এই করতে করতে 1 দিন 2 দিন করতে করতে সে সিঙ্গাপুর যাওয়ার জন্য সে ট্রেনিং করতে যাই, কোথায় ট্রেনিং করতো কি করতো জানতাম না। এই পর্যায়ে থেকে 2013 সালে বলে তার ফ্যামিলি চাচ্ছে না আমার সাথে তার সংসারটা কন্টিনিউ হোক। তাই আমি তুমি কি বলো নাই যে আমি তোমার সাথে এখনো কন্টিনিউ আছি বা তুমি আসা যাওয়া করতেছো? বলছে এগুলো বললে তো আমাকে তারা বিদেশি যেতে দিবে না, আর আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য আমি কখনো তো তাদের কথার অবাধ্য হতে পারি না। তার 5 লাখ 7 লাখ টাকা খরচ করবে আমার পিছনে, আমি তাদেরকে মন ভেঙে কিছু করতে পারবো, তোমার পক্ষে তো সম্ভব না এত টাকা দেওয়ার। তো আমি বিষয়টা বুঝলাম যে সে যদি বিদেশ চলে আমাকে ডিভোর্স দিয়ে দেয় বা বিদেশ যাওয়ার আগে যদি ডিভোর্স দিয়ে দেয় আমার বাচ্চাটা কী হবে। তার থেকে আমি আগে একটা স্টেপ নিই, তার গ্রাম পঞ্চায়েতের কাছে যে আমি তার নামে একটা নালিশ দিই যে আমি তার সাথে সংসার করতে চাচ্ছি এবং সে যে আমার সাথে চুরি করে সংসার করছে তার ফ্যামিলি সেটা জানে না। আপনারা যদি আমাকে এই জিনিসটা মীমাংসা করে দিতে আমার জন্য ভালো হতো। তারা হুট করে 1 সপ্তাহ পর আমাদেরকে ডেট দেয় বসার জন্য। তো আমরা গিয়েছি, আমাদেরকে মীমাংসা করে দিবে। তখন আমার শ্বশুর উঠে বলছে আমরাও চাচ্ছি না, আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন। আমার দেলমোহর ছিল 2 লক্ষ টাকা, আর আমার বাচ্চার ভরণ পোষণ সব কিছু মিলে না হলে তো 2.5 লাখ টাকা আমাকে দিবে। তারা আমাকে 1,45,000 টাকার মধ্যে ভেঙে চুরে একদম বন্ধ করে পাঠিয়ে দিল। আমার দেলমোহর টাকা আমাকে দিল না, শুধু 1,45,000 টাকা দিয়ে তারা আমাকে ওখানে দিল। ওই টাকা আমি তো ছুঁইনি। ওখান থেকে আসার সময় মানে আমি পুরো ভেঙে পড়ছিলাম যে যার জন্য 4টা বছর আমি নষ্ট করলাম সে আমাকে এরকম করে লাথি মারলো। তার ফ্যামিলি আগে হয়ে গেল, আমি আগে হলাম না। তার জন্য আমি কি করি নাই, সে যেভাবে বলছে যেমনভাবে বলছে তার ইচ্ছা অনিচ্ছা আমি কখনো ইয়ে করি নাই। আমি সবসময় চেষ্টা করেছি। সে এত মারতো, তার মারের জন্য আমার 5 মাসের বেবি পেটেই মারা গেছে, তারপর তো সে সংসার করার চেষ্টা করছি। তো যখন সে আমাকে ডিভোর্স দিয়ে দিল তখন এরপরে কি আমার জীবনযাত্রা চলতে থাকলো। আজ থেকে 3 বছর আগে আমার আম্মার পছন্দে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করি। বর্তমান যিনি হ্যাঁ, সে তার হয়তো অর্থ সম্পদ কিছু নাই, বাট তার মনের দিকটা অনেক বড়। আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। সে দিনের পর দিন আমাদের জন্য বাইরে খাটে। আমার 2টা সন্তানকে সে অনেক ভালোভাবে দেখে, টেক কেয়ার করে। এই যে ঈদের শপিং করার জন্য 2 ছেলেকে এক সমানভাবেই টাকা দিয়েছে। মানে আপনি খাদিয়ান ঘরের বাচ্চাকে এখন বর্তমানে সাথে নিয়ে থাকছে? হ্যাঁ, আমি একসাথে নিয়ে থাকি। এবং 2 বাচ্চা কি সে দেখে? মানে তার নিজের বাচ্চা এবং আপনার আগের সংসারের বাচ্চা দুজনকে দেখে। উল্টা একটা কথাই বলবো যে তার জন্য যেমন আমার জীবনটা নষ্ট হয়েছে, আমার জন্য আমার বর্তমান হাজবেন্ডের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তার বউ হতে পারি না, কেন হয়ে উঠতে পারি না, আমি মানতেই পারি না।
সে যখন পোস্টগুলো করে তখন আমি বুঝতে পারি যে এসব ব্যাপারগুলো যখন ফেসবুকে লিখে তখন আপনি টের পান যে সে অসন্তুষ্ট হওয়ার মতোই তো ব্যাপার, তাই না? আপনাকে সে এত ভালোবাসা দিচ্ছে, আপনার দ্বিতীয় স্বামী, কিন্তু আপনি তার মনের চাহিদাটা বা তার তাকে ভালোবাসাটা সেভাবে দিচ্ছেন না, এটা তো অন্যায়। আমি তো প্রথমে এক কথা বললাম যে পুরুষ মানুষ আমার কাছে ভালো লাগে না এখন আর। হয়তো অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ওনার সাথে অনেক খারাপ কিছু ঘটেছে, কিন্তু বর্তমানে আল্লাহ তাকে যে সুযোগটা দিয়েছে, এখন উনি যথেষ্ট ভালো আছেন তার বর্তমান স্বামীকে নিয়ে, কিন্তু এখন উনি বর্তমান স্বামীর সাথে যে আচরণটা করছে সেটা সম্পূর্ণ অনলাইন। এই জন্য আমাদের স্টুডিও থেকে আমরা রিকোয়েস্ট করবো আর অবশ্যই আপনি আপনার এই আচরণটা সংশোধন করেন এবং বর্তমান স্বামীকে পুরোপুরি আগলে নেন এবং ঠিকভাবে আচরণ করবেন এবং তাকে নিজের করে আগলে নেবেন। তুমি তো সবই জানো আমার ভুল ত্রুটি, তুমি আমাকে মানায় গোছায় নিছো, এর জন্য আমি অনেক অনেক ভাগ্যবতী মনে করি যে আমার মতো ভাঙা মানুষটাকে তুমি এভাবে আগলে রাখছো। তো আমার ভুল ত্রুটির দিক থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে কখনো হার্ট করতে চাই না, বাট মনের অজান্তে হয়ে যায়। আমি চেষ্টা করব তোমার মনের মতো হওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, শুভকামনা রইল আপনার প্রতি। আমরা আশা করবো আপনি বর্তমান স্বামীর প্রতি আরও বেশি কেয়ারিং হবেন এবং আপনার নিজের সব কিছু দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করবেন। তাই অনুরোধ জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি। আপনার প্রতি শুভকামনা রইল।